নমস্কার বন্ধুরা, তোমাদের পুলিশ পরীক্ষার জন্য হাতে কিন্তু আর একদম সময় নেই। শেষ মুহূর্তে তোমাদের জন্য নিয়ে চলে এলাম 250টি ভারতীয় অর্থনীতি থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো থেকেই বিগত ডাব্লিউবিপি পরীক্ষায় 2 থেকে 3টি অর্থনীতি থেকে হুবহু কমন হয়েছিল। এই প্রশ্নগুলো থেকেই কিন্তু তোমাদের পরীক্ষায় প্রশ্ন হবে। সুতরাং শেষ মুহূর্তে তোমরা এগুলো খুব ভালো করে দেখবে, একটি প্রশ্ন স্কিপ করবে না। তো চলো শুরু করছি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন কি রয়েছে। অর্থনৈতিক পরিকল্পনার ধারণাটি 1934 সালে দিয়েছিলেন এম বিশ্বেশ্বরৈয়া তার প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া বইয়ের মাধ্যমে। অর্থনৈতিক পরিকল্পনার বিষয়টি ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত, কেন্দ্রীয় তালিকাভুক্ত। জাতীয় পরিকল্পনা কমিটি কবে গঠিত হয়েছিল? 1938 খ্রিস্টাব্দে। জাতীয় পরিকল্পনা কমিটি স্থাপন করেছিলেন সুভাষচন্দ্র বসু। জাতীয় পরিকল্পনা কমিটির প্রথম সভাপতি কে ছিলেন? জওহরলাল নেহেরু। বম্বে পরিকল্পনা শুরু হয়েছিল জেআরডি টাটা, জিডি বিড়লা সহ 8জন শিল্পপতিদের সাথে। গান্ধীবাদী পরিকল্পনা প্রস্তুত করেছিলেন আচার্য শ্রীমান নারায়ণ আগরওয়াল। জনতান্ত্রিক পরিকল্পনা 1945 খ্রিস্টাব্দে দিয়েছিলেন এম এন রায়। সর্বোদয় পরিকল্পনার খসড়া তৈরি করেছিলেন জয়প্রকাশ নারায়ণ 1950 খ্রিস্টাব্দে। ইকোনমিক প্রোগ্রাম কমিটি গঠিত হয় 1948 খ্রিস্টাব্দে এবং এটি প্ল্যানিং কমিশন গঠনের সুপারিশ করেছিল। প্ল্যানিং কমিশন বা যোজনা কমিশন গঠিত হয়েছিল 1950 খ্রিস্টাব্দের 15ই মার্চ। যোজনা কমিশনের পরিবর্তে নীতি আয়োগ গঠিত হয় 2015 সালের 1 জানুয়ারি। প্ল্যানিং কমিশন এবং নীতি আয়োগ উভয়ের চেয়ারম্যান হলেন ভারতের প্রধানমন্ত্রী। নীতি আয়োগের সম্পূর্ণ নাম কি? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। এগ্রিকালচার মার্কেটিং অ্যান্ড ফার্ম ফ্রেন্ডলি রিফর্মস ইন্ডেক্স প্রকাশ করে নীতি আয়োগ। এসডিজি বা সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস ইন্ডেক্স, এক্সপোর্টস প্রিপারেডনেস ইন্ডেক্স অ্যান্ড ইন্ডিয়া ইনোভেশন ইন্ডেক্স প্রকাশ করে নীতি আয়োগ। এলপিজি মডেল লিবারেলাইজেশন, প্রাইভেটাইজেশন অ্যান্ড গ্লোবালাইজেশন ঘোষণা করা হয়েছিল 1991 সালের 24শে জুলাই। এলপিজি মডেল প্রবর্তন করেন তৎকালীন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও এবং অর্থমন্ত্রী মনমোহন সিং। এলপিজি মডেলের মাধ্যমে উৎসাহিত করা হয়েছিল বেসরকারীকরণকে। পুরা বা প্রোভাইডিং আরবান অ্যামেনিটিস ইন রুরাল এরিয়াস মডেলের উদ্যোক্তা হলেন এপিজে আব্দুল কালাম। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি হয়েছিল 3.6%, লক্ষ্যমাত্রা ছিল 2.1%। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার ভিত্তি করে নেওয়া হয়েছিল হ্যারোড ডোমার মডেলের ওপর। প্রথম পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? কৃষির উন্নয়ন। কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সমষ্টি উন্নয়ন কর্মসূচি চালু হয় 1952 খ্রিস্টাব্দে। ভারতের প্রথম পরিবার পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল 1952 সালে। ভারতের প্রথম সম্পদ কর চালু হয় 1953 সালে। ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন গঠিত হয় 1956 সালে। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন প্রবর্তিত হয় 1956 সালে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি পেয়েছিল 4.27%, লক্ষ্যমাত্রা ছিল 4.5%। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা ভিত্তি করে রূপায়িত হয়েছিল কিসের উপর? প্রশান্তচন্দ্র মহালনবিশ মডেলের ওপর। দ্বিতীয় পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? দ্রুত শিল্পায়ন। দ্বিতীয় পরিকল্পনা চলাকালীন দ্বিতীয় শিল্পনীতি গৃহীত হয়েছিল 1956 সালে। স্টিল প্ল্যান্ট স্থাপিত হয়েছিল দ্বিতীয় পরিকল্পনায় দুর্গাপুর, ভিলাই এবং রাউরকেল্লায়। ভারতের জীবন বীমা নিগম শুরু হয় 1956 সালে বা এলআইসি। তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি পেয়েছিল 2.84%। তৃতীয় পরিকল্পনাটি ছিল অসফল। তৃতীয় পরিকল্পনার মডেলের নাম কি ছিল? গাদগিল যোজনা। ভারত চীন যুদ্ধ হয়েছিল 1962 সালে। ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল 1965 সালে। ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল 1965 সালে। ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া গঠিত হয়েছিল 1964 সালে। এগ্রিকালচার প্রাইস কমিশন গঠিত হয়েছিল 1965 সালে। বোকারো স্টিল প্ল্যান্টটি তৈরি হয়েছিল 1964 সালে সোভিয়েত ইউনিয়নের বর্তমান রাশিয়ার সহযোগিতায়। প্ল্যান হলিডে ছিল 1966 থেকে 1969 সময়কালে। দ্বিতীয়বারের জন্য মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছিল 1966 সালে। প্রথমবার মুদ্রার অবমূল্যায়ন করা হয়েছিল 1949 সালে। কৃষিক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয়েছিল 1966 থেকে 66 সালে। চতুর্থ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি কত হয়েছিল? 3.30%। চতুর্থ পরিকল্পনা তৈরি হয়েছিল অশোকরুদ্র মেনন মডেলের ওপর। চতুর্থ পরিকল্পনার লক্ষ্য কী ছিল? স্থায়িত্বের সাথে বৃদ্ধি ও আত্মনির্ভরতা। স্মাইলিং বুদ্ধা ছিল 1974 সালের 18ই মে রাজস্থানের পোখরানে প্রথম আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্টের নাম। 1969 সালে জাতীয়করণ করা হয়েছিল মোট 14টি ব্যাংকের। 1970 সালে সূচনা হয়েছিল শ্বেত বিপ্লবের। কাকে শ্বেত বিপ্লবের জনক বলা হয়? ভার্গিস কুরিয়েনকে।
পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি হয়েছিল 3.8%। পঞ্চম পরিকল্পনাটি রূপায়ণ করেছিলেন ডিডি ধর। পঞ্চম পরিকল্পনাকে বলা হয় জনগণের পরিকল্পনা। এই পরিকল্পনাকালে গরিবি হাটাও স্লোগানটি উচ্চারিত হয়েছিল তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী দ্বারা। 20 দফা কর্মসূচি শুরু হয়েছিল 1975 সালে। কাজের বিনিময়ে খাদ্য চালু হয় 1977 থেকে 78 সালে। ন্যূনতম প্রয়োজন পূরণে কার্যক্রম শুরু হয় 1974 সালে। জনতা সরকার ক্ষমতায় আসার প্রথম পরিকল্পনা শেষ করা হয়েছিল সময়ের আগেই, অর্থাৎ 1978 সালে। প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক বা আরআরবি প্রতিষ্ঠিত হয়েছিল 1975 সালের 2রা অক্টোবর। ভারতের প্রথম রিজিওনাল রুরাল ব্যাংক হল প্রথমা গ্রামীণ ব্যাংক। বহতা পরিকল্পনা বা রোলিং প্ল্যান স্থায়ী ছিল 1978 থেকে 80, এই 2 বছর। হিন্দু রেট অফ গ্রোথ শব্দটি প্রথম ব্যবহার করেন ভারতীয় অর্থনীতিবিদ রাজকৃষ্ণা 1978 সালে। ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম সমগ্র ভারতে শুরু হয়েছিল 1980 সালে। ষষ্ঠ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি হয়েছিল 5.66%। গ্রামীণ বিকাশের উদ্দেশ্যে নাবার্ড প্রতিষ্ঠিত হয়েছিল। শিবরমন কমিটির সুপারিশে 1982 সালের 12 জুলাই ট্রাইসেম বা ট্রেনিং অফ রুরাল ইয়ুথ ফর সেলফ এমপ্লয়মেন্ট প্রোগ্রাম শুরু হয়েছিল 1979 সালে। এক্সিম ব্যাংক বা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক গঠিত হয় 1982 সালে। 1982 সালে আরও জাতীয়করণ হয়েছিল 6টি ব্যাংকের। সপ্তম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি পেয়েছিল 6.01%। সপ্তম পরিকল্পনার সমকালীন ভারতের প্রধানমন্ত্রী ছিলেন রাজীব গান্ধী। জওহর রোজগার যোজনা শুরু হয় 1989 সালে। অপারেশন ব্ল্যাকবোর্ড শুরু হয় 1987 সালে। সেবি তৈরি হয়েছিল 1988 সালে এবং এর কার্যকারিতা শুরু হয়েছিল 1992 সালে। অ্যানুয়াল প্ল্যান ছিল 1990 থেকে 92 সময়কালে। অষ্টম পরিকল্পনা 2 বছরের জন্য স্থগিত করা হয়েছিল কেন্দ্রের রাজনৈতিক অনিশ্চয়তার কারণে। অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি হয়েছিল 6.7%। মিড ডে মিল স্কিম কবে শুরু হয়? 1995 সালে। ভারত কবে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদস্য হয়? 1 জানুয়ারি 1995 সালে। বন্ধুরা, আমরা কিন্তু ফুড এসআই থেকে শুরু করে WBP এসআই 95% কমন দিয়েছি। তাই তোমরা যদি হুবহু কমন পেতে চাও তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার অবশ্যই হোয়াটসঅ্যাপ করে নাও। অষ্টম পরিকল্পনার সময়কালে শুরু হয়েছিল ভারতের নতুন অর্থনৈতিক পলিসি। নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি হয়েছিল 5.35%। নবম পরিকল্পনার সময়কালে তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী। অন্তর্দয় অন্ন যোজনা শুরু হয় 2000 সালে। সর্বশিক্ষা অভিযান শুরু হয় 2001 সালে। স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনা শুরু হয় 1999 সালে। দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি হয়েছিল 7.6%। দশম পরিকল্পনার লক্ষ্য কী ছিল? পরবর্তী 10 বছরে মাথাপিছু আয় দ্বিগুণ করা। মহাত্মা গান্ধীর ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম কবে শুরু হয়? 2005 সালে। একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে প্রকৃত বৃদ্ধি হয়েছিল 8%। একাদশ পরিকল্পনার ভিত্তি কী ছিল? সার্বিক সমৃদ্ধি। একাদশ পরিকল্পনাটি রূপায়ণ করেছিলেন সি রঙ্গরাজন। দ্বাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল ভারতের শেষ পঞ্চবার্ষিকী পরিকল্পনা। দ্বাদশ পরিকল্পনার মূল লক্ষ্য ছিল দ্রুত, আরও ত্বরান্বিত, অন্তর্ভুক্তিমূলক এবং অটুট বৃদ্ধি। দ্বাদশ পরিকল্পনা চলাকালীন প্রধানমন্ত্রী জনধন যোজনা হয় 2014 সালে ও স্বচ্ছ ভারত অভিযান 2014 শুরু হয়। মালিকানার উপর ভিত্তি করে অর্থনীতিকে ভাগ করা হয় 3 ভাগে: ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক ও মিশ্র অর্থনীতি। ধনতান্ত্রিক অর্থনীতিতে মালিকানা থাকে বেসরকারি উদ্যোগপতিদের হাতে। ধনতান্ত্রিক অর্থাবস্থা পরিলক্ষিত হয় আমেরিকা ও পশ্চিম ইউরোপের দেশগুলিতে। সমাজতান্ত্রিক অর্থনীতিতে মালিকানা বজায় থাকে রাষ্ট্রীয় বা সরকারি সমাজের অধিকাংশ সম্পদ ও উৎপাদনের উপকরণের ওপর। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থা গড়ে উঠেছে কিউবা, ভেনিজুয়েলা, চীন, রাশিয়া, সাধারণত কমিউনিস্ট শাসিত দেশগুলিতে। মিশ্র অর্থনীতি কি? খুবই ইম্পর্টেন্ট। ধনতান্ত্রিক ও সমাজতান্ত্রিক উভয় ধরনের অর্থব্যবস্থার বৈশিষ্ট্যগুলির সংবলিত একটি ব্যবস্থা। ভারত নীতি অনুসরণ করে কোন নীতি? মিশ্র অর্থনীতির। প্রাথমিক ক্ষেত্রের মধ্যে আসে কি কি? কৃষি, ডেয়ারি, খনি, বনায়ন, মাছ ধরা, শিকার ইত্যাদি। প্রাথমিক ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের কি বলা হয়? লাল কলার শ্রমিক বা রেড কলার ওয়ার্কার্স। ভারতে সবচেয়ে বেশি লোক যুক্ত প্রাথমিক ক্ষেত্রের সাথে। ভারতের জিডিপিতে অবদান সবথেকে কম প্রাথমিক ক্ষেত্রের। গৌণ ক্ষেত্রের অন্তর্গত শিল্প, কাঁচামাল থেকে তৈরি পণ্য উৎপাদন, বিভিন্ন ক্ষুদ্র মাঝারি শিল্প ইত্যাদি। গৌণ ক্ষেত্রের সাথে যুক্ত ব্যক্তিদের বলা হয় নীল কলার শ্রমিক বা ব্লু কলার ওয়ার্কার্স। পরিষেবার ক্ষেত্রে অন্তর্গত ব্যাংকিং, ট্যুরিজম, হসপিটালিটি, বিমা ইত্যাদি। পরিষেবার ক্ষেত্রে অবদান ভারতের জিডিপিতে হলো সবথেকে বেশি, প্রায় 56.5%।
জাতীয় আয় বলা হয় কোনো দেশের কোনো নির্দিষ্ট সময়কাল উৎপাদিত দ্রব্য সামগ্রী ও সেবামূলক কাজকর্মের আর্থিক মূল্যকে। জাতীয় আয় পরিমাপের তিনটি পদ্ধতি রয়েছে, কি কি? উৎপাদন পদ্ধতি, আয় পদ্ধতি ও ব্যয় পদ্ধতি। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ব্যয় পদ্ধতি। দাদাভাই নওরোজি প্রথম জাতীয় আয় পরিমাপের উদ্যোগ নেন 1864 সালে তার পোভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া গ্রন্থে। দাদাভাই নওরোজি যখন জাতীয় আয় পরিমাপ করেন তখন মাথাপিছু গড় আয়ের হিসাব ছিল 20 টাকা। বৈজ্ঞানিক পদ্ধতিতে প্রথম ভারতের জাতীয় আয় পরিমাপ করেন ডক্টর VKRV রাও। ভারতের জাতীয় আয় পরিমাপ করতে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক অফিস বা CSO, যা 1951 সালে গঠিত হয়েছিল। ন্যাশনাল স্যাম্পল সার্ভে অফিস বা NSSO গঠিত হয় 1950 সালে এবং এর কাজ কী ছিল? জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে তথ্য জোগাড় করা। কেন্দ্রীয় সরকার CSO এবং NSSOকে সংযুক্ত করে জাতীয় পরিসংখ্যান দপ্তর বা ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল অফিস গঠন করে 2019 সালে। গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট বা জিডিপি হল একটি দেশের ভৌগোলিক সীমানার মধ্যে উৎপাদিত সমস্ত চূড়ান্ত পণ্য ও পরিষেবার মোট আর্থিক মূল্য। জিডিপি পরিমাপের সময় ধরা হয় দেশের মধ্যে বিদেশিদের আয়। ভারতের জিডিপি পরিমাপের ভিত্তি বছর বা বেস ইয়ার হল 2011 থেকে 12। গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি হল একটি দেশের নাগরিকরা দেশের মধ্যে ও বাইরে মোট যে উৎপাদন করে তার আর্থিক মূল্য। এনএনপি বা নেট ন্যাশনাল প্রোডাক্টের সূত্র হল জিএনপি, ডিপ্রিসিয়েশন বা অবক্ষয়। এনডিপি বা নেট ডোমেস্টিক প্রোডাক্টের সূত্র হল জিডিপি, ডিপ্রিসিয়েশন। মানব উন্নয়ন সূচক পরিমাপ করে কোন দেশের সামাজিক ও অর্থনৈতিক অবস্থা ও মানুষের জীবনযাত্রার মান। মানব উন্নয়ন সূচক তৈরি করেন 1990 সালে ভারতের অর্থনীতিবিদ অমর্ত্য সেন এবং পাকিস্তানের অর্থনীতিবিদ মেহবুল উল হক। এই ইন্ডেক্সটি পরিমাপ করেন ইউএনডিপি অর্থাৎ ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম। জাতীয় আয় পরিমাপের ক্ষেত্রে ভারতের অর্থবর্ষ অনুসরণ করা হয়, যা হল 1 এপ্রিল থেকে 31 মার্চ। সরকার নিযুক্ত জাতীয় আয় গণনা কমিটির প্রধান ছিলেন প্রশান্তচন্দ্র মহালানবিশ। ভারতের অর্থনীতির জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। অ্যাডাম স্মিথের লেখা উল্লেখযোগ্য বইগুলি হল দ্য ওয়েলথ অফ নেশনস, দ্য থিওরি অফ মোরাল সেন্টিমেন্টস। ভারতের প্রথম ব্যাংক হল ব্যাংক অফ হিন্দুস্তান, যেটি 1770 সালে কলকাতায় প্রতিষ্ঠিত হয়েছিল। আউথ কমার্শিয়াল ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছিল 1881 সালে এবং এটি হলো ভারতের প্রথম কমার্শিয়াল ব্যাংক। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1894 সালে। এলাহাবাদ ব্যাংক কবে প্রতিষ্ঠিত হয়? 1865 সালে। ব্যাংক অফ ইন্ডিয়া 1906 সালে। ব্যাংক অফ বারোদা 1908 সালে। সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া 1911 সালে। ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল 1921 সালে 3টি প্রেসিডেন্সি ব্যাংককে একত্রিত করে। 1950 সালে ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার নাম পরিবর্তন করে রাখা হয় স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার প্রতিষ্ঠা হয় হিল্টন ইয়ং কমিশনের সুপারিশে 1935 সালের 1 এপ্রিল। হিল্টন ইয়ং কমিশন প্রতিষ্ঠা হয়েছিল 1926 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয়েছিল রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাক্ট 1934 অনুযায়ী। ভারতীয় রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল 1 জানুয়ারি 1949 সালে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে বলা হয় ব্যাংকার্স ব্যাংক। রিজার্ভ ব্যাংকের প্রথম গভর্নর ছিলেন অসবর্ন স্মিথ। রিজার্ভ ব্যাংকের প্রথম ভারতীয় গভর্নর ছিলেন সিডি দেশমুখ। রিজার্ভ ব্যাংকের প্রথম মহিলা ডেপুটি গভর্নর কে ছিলেন? KJ উদেশী। ভারতের একমাত্র প্রধানমন্ত্রী যিনি রিজার্ভ ব্যাংকের গভর্নর পদে ছিলেন তিনি হলেন ডক্টর মনমোহন সিং। প্রাথমিকভাবে আরবিআই সদর দপ্তর অবস্থিত ছিল কলকাতায়, পরে তা মুম্বাইতে স্থানান্তরিত করা হয়। আরবিআইয়ের প্রতীক হল একটি বাঘ ও একটি তালগাছ। আরবিআই কাজ করে বৈদেশিক মুদ্রার সংরক্ষক হিসেবে। ভারতের আর্থিক অর্থনীতি প্রণয়ন করে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আরবিআই একচেটিয়া অধিকারী মুদ্রা ছাপানোর তথা নোট ইস্যু করার। আরবিআই জারি করে 1 টাকার নোট এবং সব মূল্যের কয়েন ছাড়া বাকি কারেন্সির নোট। 1 টাকার নোট এবং কয়েন ছাপানোর দায়িত্ব রয়েছে অর্থমন্ত্রকের ওপর। ভারতের মধ্যে প্রথম বিদেশি ব্যাংক হল HSBC ব্যাংক। প্রথম ব্যাংক যেটি ISO সার্টিফিকেশন পেয়েছে সেটি হল কানাড়া ব্যাংক। প্রথম ভারতীয় ব্যাংক যেটি মিউচুয়াল ফান্ড বিক্রি করা শুরু করেছিল সেটি হল স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম ভারতীয় ব্যাংক যেটি ক্রেডিট কার্ড শুরু করেছিল সেটি হল সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া। প্রথম বিদেশে শাখা তৈরি করেছিল ব্যাংক অফ ইন্ডিয়া। IFCI বা ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1948 সালে, যার সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত। নাবার্ড প্রতিষ্ঠিত হয় 1982 সালে, যার সদর দপ্তর কোথায়? মুম্বাইয়ে। এক্সিম ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1982 সালে, যার হেডকোয়ার্টার মুম্বাইয়ে। HIDBI বা স্মল ইন্ডাস্ট্রিজ ডেভেলপমেন্ট ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠিত হয় 1992 সালে, যার সদর দপ্তর লখনৌয়ে। মুদ্রা গঠিত হয় 2015 সালে, যার সদর দপ্তর মুম্বাইয়ে। মুদ্রা ব্যাংকের প্রধান কাজ কি? ক্ষুদ্র উদ্যোগকে ঋণ ও অর্থ প্রদান করা। HDFC ব্যাংক
1994 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি ভারতের সবথেকে বৃহত্তম প্রাইভেট সেক্টর ব্যাংক। আইএফএসসি হলো 11 সংখ্যার একটি কোড। এমআইসিআর বা ম্যাগনেটিক ইঙ্ক ক্যারেক্টার রেকগনিশন কোড হলো একটি 9 সংখ্যার কোড। এসএআরএফএইএসটি অ্যাক্ট 2002 হলো এমন একটি আইন যা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলিকে তাদের ব্যাড লোন পুনরুদ্ধার করার সুযোগ দেয়। ব্যাংকে দুই ধরনের সঞ্চয় থাকে, চাহিদাভিত্তিক সঞ্চয় ও সময়ভিত্তিক সঞ্চয়। চাহিদাভিত্তিক সঞ্চয়ের উদাহরণ হলো সেভিংস অ্যাকাউন্ট, ডিপোজিট ও কারেন্ট অ্যাকাউন্ট ডিপোজিট। সময়ভিত্তিক সঞ্চয়ের উদাহরণ হলো ফিক্সড ডিপোজিট বা রিকারিং ডিপোজিট। ব্যাংক রেট হলো আরবিআই কর্তৃক শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকগুলিকে সিকিউরিটি ছাড়াই দেওয়া দীর্ঘমেয়াদী ঋণ। রেপো রেট কি? আরবিআই কর্তৃক শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকগুলিকে সিকিউরিটিসের বিনিময়ে দেওয়া স্বল্পমেয়াদী ঋণ। রিভার্স রেপো রেট হলো যে সুদের হারে শিডিউল্ড কমার্শিয়াল ব্যাংকগুলি স্বল্প সময়ের জন্য আরবিআইয়ের কাছে তাদের উদ্ধৃত তহবিল জমা করে। মার্জিনাল স্ট্যান্ডিং ফ্যাসিলিটি, এর মাধ্যমে ব্যাংকগুলিতে অনুমতি দেয় রাতারাতি তহবিল ধার করার। খোলা বাজার পদ্ধতি বা ওপেন মার্কেট অপারেশন হলো আরবিআই কর্তৃক জনসাধারণের মধ্যে গভর্নমেন্ট সিকিউরিটিস ক্রয় বিক্রয়ের পদ্ধতি। বন্ধুরা, তোমাদের হাতে কিন্তু সময় নেই। খুব তাড়াতাড়ি পুলিশ পরীক্ষার জন্য যারা যারা প্রিপারেশন নিচ্ছ, এখনও হয়নি এবং আমাদের ব্রহ্মাস্ত্র সাজেশন পেতে চাও, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এখনই হোয়াটসঅ্যাপ করে নাও। মার্কেটে অর্থ সরবরাহ কমাতে আরবিআই সিআরআর বাড়ায়, অর্থাৎ ক্যাশ রিজার্ভ রেশিও। এসএলআর বা স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও হলো ব্যাংকগুলির এনডিটিএল এর ন্যূনতম যে শতাংশ নগদ, সোনা বা এসএলআর সিকিউরিটিসের আকারে জমা রাখে। বর্তমান ভারতের ন্যাশনালাইজড ব্যাংকের সংখ্যা হলো 12টি। ন্যাশনাল হাউজিং ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1988 সালে। ব্যাংকস বোর্ড অফ ব্যুরো এর সদর দপ্তর অবস্থিত মুম্বাইয়ে। এটি 2016 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়ার সদর দপ্তর কোথায় অবস্থিত? মুম্বাইয়ে। এটি 2008 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এনপিসিআই রুপে কার্ড শুরু করেছিল 2012 সালে। ইউপিআই এর সম্পূর্ণ নাম কি? ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস। হোয়াইট লেভেল এটিএম হলো সেই ধরনের এটিএম যাদের এটিএমগুলি ব্যাংক ছাড়া অন্য কোনো সংস্থার দ্বারা পরিচালিত। 1991 সালে ব্যাংকিং ক্ষেত্রে সংস্কারের উদ্দেশ্য গঠিত হয় নার্সিংহোম কমিটি। মানি মার্কেট ইনস্ট্রুমেন্ট হলো 1 বছরের কম সময়ের জন্য স্বল্পমেয়াদী ঋণ গ্রহণের বাজার। ট্রেজারি বিল হলো স্বল্পমেয়াদী সরকারি বন্ড। ট্রেজারি বিল ইস্যু করা হয় 91 দিন, 182 দিন ও 364 দিনের জন্য। কল মানি বা নোটিশ মানি হলো মানি মার্কেটের একটি অন্যতম উপকরণ। সার্টিফিকেট অফ ডিপোজিট হলো ব্যাংকের স্বল্পমেয়াদী ডিপোজিট সার্টিফিকেট। কমার্শিয়াল পেপার হলো বড় কর্পোরেশন বা কোম্পানির স্বল্পমেয়াদী ঋণপত্র। কমার্শিয়াল বিল হলো বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত এক ধরনের স্বল্পমেয়াদী বিল। ভারতে অভ্যন্তরীণ গোলযোগের জন্য ন্যাশনাল ইমার্জেন্সি ঘোষণা করা হয়েছিল 1976 সালে। নগদ জমা অনুপাত বা সিআরআর হলো বাণিজ্যিক ব্যাংকগুলিকে তাদের মোট আমানতের একটি অংশ নগদ আকারে আরবিআইয়ের কাছে জমা রাখতে হয়। ঋণ সৃষ্টি হলো বাণিজ্যিক ব্যাংকের প্রধান কাজ। বাণিজ্যিক ব্যাংকের একটি কাজ হলো আমদানি রপ্তানি সংক্রান্ত ঋণ প্রদান করা। বাণিজ্যিক ব্যাংকগুলি এজেন্সি ফাংশন হিসেবে করে গ্রাহকের পক্ষে চেক ও বিল সংগ্রহ। বাণিজ্যিক ব্যাংকগুলির সাধারণ ইউটিলিটি ফাংশনগুলির মধ্যে অন্যতম হলো লকার সুবিধা প্রদান। গ্রিন ব্যাংকিং বলতে কি বোঝায়? পরিবেশ বান্ধব ও টেকসই উপায়ে ব্যাংকিং পরিষেবা দেওয়া। গ্রিন ব্যাংক অফ ইন্ডিয়া নামে কোনো স্বীকৃত ব্যাংক নেই, এটি একটি ধারণা। ক্যাপিটাল মার্কেট কি? দীর্ঘমেয়াদী তহবিল সংগ্রহের বাজার। ক্যাপিটাল মার্কেটের প্রধান উপকরণগুলি কি কি? শেয়ার, ডিবেঞ্চার এবং বন্ড। স্টক এক্সচেঞ্জ বা শেয়ার বাজার হলো ক্যাপিটাল মার্কেটের একটি গুরুত্বপূর্ণ অংশ। সেন্সেক্স হলো বোম্বে স্টক এক্সচেঞ্জের একটি সূচক। নিফটি হলো ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের একটি সূচক। আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং হলো যখন কোনো কোম্পানি প্রথমবার সাধারণের জন্য শেয়ার বাজারে আনে। এফপিও বা ফলো অন পাবলিক অফার হলো একটি কোম্পানি যখন আইপিওর পরে আবার শেয়ার বাজার আনে। মিউচুয়াল ফান্ড কি? খুব ইম্পর্টেন্ট। বিভিন্ন বিনিয়োগকারীদের টাকা একত্রিত করে শেয়ার, বন্ড বা অন্যান্য সম্পদে বিনিয়োগের একটি মাধ্যম। পেনশন ফান্ড কি? কর্মচারীদের অবসরকালীন সুবিধা প্রদানের জন্য তৈরি তহবিল। কারেন্সি মার্কেট কি? বিভিন্ন দেশের মুদ্রার ক্রয় বিক্রয়ের বাজার। কমোডিটি মার্কেট হলো পণ্য সামগ্রী কেনাবেচার বাজার। ফরওয়ার্ড মার্কেট হলো ভবিষ্যতের কোনো নির্দিষ্ট দামে কোনো সম্পত্তি কেনাবেচার চুক্তি। ফিউচার্স মার্কেট হলো ফরওয়ার্ড মার্কেটের একটি স্ট্যান্ডার্ডাইজড রূপ। অপশনস মার্কেট বিনিয়োগকারীকে অধিকার দেয় ভবিষ্যতে এটি নির্দিষ্ট দামে কোনো সম্পদ কেনা বা বেচার, কিন্তু বাধ্যবাধকতা দেয় না। ন্যাশনাল ইনকাম কমিটি গঠিত হয়েছিল 1949 সালে। অসংগঠিত ক্ষেত্র হলো ভারতের অর্থনীতির একটি বড় অংশ। গ্রামীণ শিল্পোন্নয়ন প্রকল্প হলো গ্রামীণ এলাকায় শিল্পের বিকাশের একটি উদ্যোগ। আর্থিক অন্তর্ভুক্তিকরণ এর উদ্দেশ্য হলো সমস্ত মানুষকে ব্যাংকিং পরিষেবার আওতায় আনা।
ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার জোর দিয়েছিল কৃষিকাজের ওপর। ন্যাশনাল ইনকাম কমিটির সদস্য ছিলেন D.R. গাদগিল ও V.K. আরভি রাও। দারিদ্র রেখা হলো একটি নির্দিষ্ট আয়ের স্তর যার নিচে থাকা মানুষকে দরিদ্র বলে মনে করা হয়। নকশা কমিটির প্রাথমিক কাজ কী ছিল? পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে সরকারকে পরামর্শ দেওয়া। পঞ্চবার্ষিকী পরিকল্পনার মডেলগুলি ছিল মূলত কেন্দ্রীয় পরিকল্পনা ভিত্তিক। মূল্যস্ফীতি হলো সময়ের সাথে সাথে পণ্যের দাম বেড়ে যাওয়া এবং মুদ্রার ক্রয় ক্ষমতা কমে যাওয়া। অর্থের যোগান হলো একটি নির্দিষ্ট সময়ে অর্থনীতিতে মোট অর্থের পরিমাণ। মূল্যস্ফীতির প্রধান কারণ কি? চাহিদা বৃদ্ধি এবং উৎপাদন হ্রাস। মুদ্রাস্ফীতি কে নিয়ন্ত্রণ করে? আরবিআইয়ের অন্যতম কাজ হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। কেন্দ্রীয় বাজেট সংসদে পেশ করা হয় প্রতি বছর ফেব্রুয়ারি মাসে। রাজস্ব ঘাটতি হলো সরকারের রাজস্ব আয় থেকে রাজস্ব ব্যয় বেশি হওয়া। রাজকোষীয় ঘাটতি হলো সরকারের মোট আয় থেকে মোট ব্যয় বেশি। প্রত্যক্ষ কর কি? সরাসরি ব্যক্তির বা সংস্থার আয়ের ওপর ধার্য হয়। পরোক্ষ কর কি? পণ্য বা পরিষেবার উপর ধার্য হয়, যেমন জিএসটি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স ভারতে চালু হয় 1 জুলাই 2017 সালে। জিএসটি হলো একটি মূল্য সংযোজন কর। জনসংখ্যা বৃদ্ধি একটি দেশের অর্থনৈতিক উন্নয়নে প্রভাব ফেলে। বেকারত্ব হলো কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও কাজ না পাওয়া বা আনএমপ্লয়মেন্ট। প্রচ্ছন্ন বেকারত্ব কৃষিক্ষেত্রে বেশি দেখা যায়। অর্থনৈতিক উন্নয়ন বলতে কী বোঝায়? একটি দেশের জীবনযাত্রার মান, মানব উন্নয়ন সূচক ইত্যাদির উন্নতি বোঝায়। প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা স্মার্ট সিটিজ মিশন শুরু হয় দ্বাদশ পরিকল্পনায়। চলাকালীন বেটি বাঁচাও বেটি পড়াও যোজনা ও প্রধানমন্ত্রী সংসদ আদর্শ গ্রাম যোজনা শুরু হয় দ্বাদশ পরিকল্পনায়। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। তোমরা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং ভবিষ্যতে এরকম আরও ভিডিও পেতে চাইলে আমাদের পাশে থাকবে। আবারও বলছি, তোমরা যারা যারা এখনও ভালো মতো প্রিপারেশন নেওনি এবং খুবই অল্প সময়ে একটা ভালো স্কোর করতে চাও, আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে একবার এক্ষুনি হোয়াটসঅ্যাপ করে নাও।